প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের অসীম স্যার। টিবিএসসি লেকচারসে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের ক্লাস 12-এর ইকোনমিক্সের 3rd চ্যাপ্টারটা শুরু করেছিলাম, যে চ্যাপ্টারের নাম হচ্ছে অর্থনৈতিক সংস্কার 1991। সেটাকে আমরা 3টি পার্টে ভাগ করেছিলাম। 2টি পার্ট আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি। আজকে তার শেষ পার্টটা তোমাদের বলবো আমি। সেই সাথে তোমাদের অনুশীলনী কিছু প্রশ্নের উত্তরও তোমাদের আমি বলে দেব। একটু রেফারেন্স টানছে এই কারণেই যে আমি বলেছিলাম যে 1991 সালে ভারতের অর্থব্যবস্থায় বলতে পারে একটা নতুন দিগন্ত এসেছিল। একটা নতুন অর্থনৈতিক নীতি সরকার গ্রহণ করেছিলেন। এটা কেন সরকার গ্রহণ করেছিলেন বা সরকারকে গ্রহণ করতে হয়েছিল সে ব্যাপারে আমি তোমাদের বিস্তৃত আলোচনা করেছি। তবু জাস্ট একটু আগের কথাটাই আবার বলছি। তোমরা জানো যে 1980-র দশক থেকে ভারতবর্ষের অর্থব্যবস্থার একটা নানা ধরনের সমস্যা সৃষ্টি হয়েছিল। ব্যালেন্স অফ পেমেন্টে প্রচণ্ড ঘাটতি, বৈদেশিক মুদ্রা ভাণ্ডার সংকুচিত হয়ে গিয়েছিল। ভারত সরকারকে মানে দেশের সোনা বন্ধক রেখে তোমার বৈদেশিক মুদ্রা সংগ্রহ করতে হয়েছিল এবং সরকার বিশ্বব্যাংক, IMF ওদের কাছে গিয়েছিলেন। তখন সরকারকে বলা হয়েছিল ওদেরকে যে আমরা একটি শর্তেই ঋণ দিতে পারি, এই বিশ্ব বাণিজ্যের যে বিশ্বায়নের যে ফর্মুলা সেখানে আপনাদের প্রবেশ করতে হবে। যাই হোক, সরকার এর জন্যই একটা নতুন অর্থনৈতিক নীতি বিশ্বায়নের সাথে সঙ্গতি রেখেই সরকার করেছিলেন এবং ভারতবর্ষের অর্থনীতিতে সেই সময় একটা বেশ কিছু পরিবর্তন এসেছিল। আমরা বলেছিলাম বিশ্বায়নের যে নীতিগুলি সেগুলি ছিল উদারীকরণ, বেসরকারীকরণ, বিশ্বায়ন। সেগুলি তোমাদের আলোচনা অলরেডি আমি করে ফেলেছি। তোমরা আগের ভিডিওগুলি দেখলেই বুঝতে পারবে। এখন যেটা এর পরবর্তী যে আলোচনা সেটা হচ্ছে সংস্কারকালীন সময়ে ভারতীয় অর্থনীতির পর্যালোচনা। দেখো আমি এখানে লিখেছি সংস্কারকালীন সময়ে অর্থনীতির ভারতীয় অর্থনীতির পর্যালোচনা। ভারতীয় অর্থনীতির বিভিন্ন দিকগুলি কী ছিল। আলোচনা খুব সংক্ষেপ করার জন্য আমি বিষয়গুলি সংক্ষেপে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। সেই সময়ে দেখো আমাদের জিডিপির হার সেটা অনেক বেড়ে গিয়েছিল। 5.6 থেকে হলো 8.2%। কিন্তু কৃষি বৃদ্ধির হার কিন্তু সেরকম হয়নি। শিল্পের বৃদ্ধিতে আমরা ওই সময়ে কোনো সময় শিল্পের বৃদ্ধিটা হার বাড়ছে, কোনো সময় কমছে, ওঠানামা। পরিষেবা বৃদ্ধির হার কিন্তু অনেক বেড়েছে। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, FDI, সেটা বেড়েছে দেখো 100 মিলিয়ন থেকে 735 বিলিয়ন ডলার। বিদেশি মুদ্রার যে আমাদের যে ভাণ্ডার ছিল সেটাও বেড়েছে। সেটা বিদেশি মুদ্রার ভাণ্ডার দেখো 86 বিলিয়ন ডলার থেকে বেড়ে হয়েছে 321 বিলিয়ন ডলার। আরেকটা পরিবর্তন হয়েছে, সেটা হলো রপ্তানির ক্ষেত্রে। রপ্তানির ক্ষেত্রে একটা বৈচিত্র্য এসেছে। রপ্তানির ক্ষেত্রে বৈচিত্র্য আমরা যে জিনিসগুলি আগে বিদেশে পাঠাতাম সেই দ্রব্যগুলির মধ্যে একটা ভ্যারাইটি এসেছে। এখানে আমরা কিছু কিছু
জিনিস মানে উল্লেখ করেছি, স্বয়ংক্রিয় যন্ত্রাংশ, সফটওয়্যার, বস্ত্র, এইগুলি রপ্তানি বিদেশে আমাদের বেড়েছে। কিন্তু কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে তেমন আমরা কিন্তু সাফল্য অর্জন করতে পারিনি। কৃষি বলো, শিল্প বলো, পরিকাঠামো উন্নয়ন, সেগুলিতে কিন্তু ঘাটতি ছিল। এই ছিল মোটামুটি সংস্কারকালীন সময়ে ভারতীয় অর্থনীতির যে আমরা পর্যালোচনার যে মূল ভিত্তিটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কৃষি এবং শিল্পের সেরকম বিশাল কোনো উন্নতি হয়নি। পরিষেবা ক্ষেত্র মানে সেবা ক্ষেত্রের ডেভেলপমেন্ট হয়েছে। আমাদের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার স্ফীত হয়েছে, সেগুলি হয়েছে। এখন তোমাদের বইয়ে আছে যে এটা একটা সিনপসিস, আমরা কি হয়েছিল। এখন প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে এখানে তোমাদের বইয়ে আলোচনা করা আছে। যে বৃদ্ধি এবং কর্মসংস্থান, বৃদ্ধির হার বেড়েছে, আমরা দেখেছি, জিডিপিও বেড়েছে, সব কিছু বেড়েছে, কিন্তু কর্মসংস্থানের সুযোগ যথেষ্ট সৃষ্টি হয়নি। আসলে সেবা ক্ষেত্রে কিছু বেড়েছে ঠিক আছে, কিন্তু কৃষি বা শিল্পক্ষেত্রে যে প্রচুর কর্মসংস্থানের সুযোগ সেটা কিন্তু সৃষ্টি হয়নি। কৃষিক্ষেত্রে সংস্কারের ক্ষেত্রে কি হলো? পরিকাঠামো উন্নয়নে ঘাটতি ছিল। পরিকাঠামো মানে ইনফ্রাস্ট্রাকচার। পরিকাঠামোর মানে কৃষিক্ষেত্রের উন্নয়নের জন্য যে যে পরিকাঠামো প্রয়োজন, সেইগুলির কিন্তু যথেষ্ট উন্নয়ন সে সময় হয়নি। ঠিক আছে, আমি নেক্সট জিনিসটা আসছি তোমাদের। দেখো, এখানে বলা হয়েছে কি, সারে ভর্তুকি তুলে দেওয়া হয়েছে। বিশ্বায়নের সময়ে মানে কি হয়েছে যে বিভিন্ন জায়গাতে সরকার যে ভর্তুকি দিয়েছেন মানে সাবসিডি, সেটা কমিয়ে দেওয়া হলো। সারের ক্ষেত্রেও সেই সাবসিডি কমিয়ে দেওয়া হয়েছে। এতে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের কিন্তু সমস্যা বেড়ে গিয়েছে। আরেকটা ব্যাপার হলো, কৃষিজাত দ্রব্য যেগুলি রপ্তানি হতো বিদেশে, দেখা গেল তোমরা জানো যে কৃষিক্ষেত্রে দুই ধরনের শস্য হয়, একটা হলো খাদ্যশস্য আর একটা হলো বাণিজ্যিক শস্য। রপ্তানির জন্য বাণিজ্যিক শস্যের উৎপাদনটা বেড়ে গেল তখন, এবং অনেক কৃষকরাই তখন বাণিজ্যিক শস্যের উৎপাদনে মনোযোগী হলেন। কাজেই বাণিজ্যিক শস্যের উৎপাদন বাড়ে, কিন্তু সেই সাথে খাদ্যশস্যের উৎপাদন কমে যায়। এতে কি হয়, খাদ্যশস্যের দামটা কিন্তু বেড়ে গেল। তার প্রভাবটা কিন্তু মানে যারা নিম্ন আয় করছে তাদের উপর কিন্তু মানে অনেক গভীরভাবে এটা প্রভাব পড়েছে। শিল্প সংস্কার, শিল্পের ক্ষেত্রে কি হলো, শিল্প বৃদ্ধির হারটা অনেক ধীর ছিল। বিদেশি আমদানি বৃদ্ধি কি হলো, যখন বিশ্বায়নের পলিসি সরকার গ্রহণ করলেন, তখন ভারতবর্ষের যে বাণিজ্য ক্ষেত্রের যে দরজাটা এটা কিন্তু মুক্ত হয়ে গেল। তখন বিদেশিদের জন্য ভারতের যে বাণিজ্যের দরজাটা সেটা যখন সহজভাবে খুলে দেওয়া হলো, তাদের কাছে ভারতবর্ষ একটা বড় বাজারে পরিণত হলো। এবং এতে কি হলো, বিদেশি আমদানি বৃদ্ধি পেল। মনে করো ভারতবর্ষে যারা আজকে বিভিন্ন ব্যবসা করছেন, তারা যদি দেখেন যে বিদেশ থেকে দ্রব্য আমদানি করলে সেই দ্রব্যটা বিক্রি করে আমাদের প্রফিট অনেক বেশি হবে, তারা কষ্ট করে এই দ্রব্য তৈরি করতে যাবেন না বা দেশীয় মার্কেট থেকে ওই দ্রব্য কিনবেন না, আমদানিটা বেড়ে গেল। কারণ তখন কোটা যেটা ছিল, আগে যেমন একটা সময় আমি বলেছি তোমাদের যে সরকার কোটা সিস্টেম চালু করেছিলেন,
যে আমি এতটুকু আমদানি করব, বাকিটা আমার দেশে উৎপাদন করব। কিন্তু যখন এটা মানে ভারতবর্ষ যখন একটা নয়া অর্থনীতির পরিকাঠামোয় পড়লো বা সেটাতে জয়েন করলো, তখন তাকে এই কোটাগুলি তুলে দিতে হলো এবং বিদেশি আমদানি ভারতবর্ষে অনেক বেড়ে গেল। কি হলো? বিদেশি আমদানি বৃদ্ধি এবং দেশীয় দ্রব্যের চাহিদা তখন কি হলো? কমে গেল। বিদ্যুৎ পরিকাঠামোগত উন্নয়নে তখন দুর্বলতা ছিল। আরেকটা বিষয় ছিল যে কোটা আমরা অনেকটা শিথিল করে দিয়েছিলাম, কিন্তু দেখা গেছে আমেরিকার মতো দেশ যারা ভারতবর্ষ থেকে দ্রব্য আমদানি করতো তারা কিন্তু কোটা সেশন ছিল। তারা কিন্তু তাদের দেশে অর্থাৎ উন্নত দেশগুলি এই কোটাগুলিকে তুলে দেয়নি। এতে উন্নয়নশীল এবং স্বল্পোন্নত দেশ কিন্তু কিছু হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিলগ্নীকরণ, পিএসসি বিলগ্নীকরণের মাত্রা 1991-92 সালে 2500 কোটি টাকা ছিল। 1914-15 ছিল 5600 কোটি টাকা। এটা সরকারের প্ল্যান ছিল পিএসসিগুলিকে বিলগ্নীকরণ করে তার থেকে অর্থ সংগ্রহ করা। যদিও সেই সময় সংগ্রহ ছিল, সরকার করতে পেরেছিল 34,500 কোটি টাকা। সংস্কার এবং রাজস্ব নীতির ক্ষেত্রে কী হলো? অ্যাকচুয়ালি বিভিন্ন বিষয়ের কারণে সরকারের রাজস্ব কিন্তু কমে গিয়েছিল। রাজস্বটা দেখো, রাজস্ব সরকারের নানা দিক থেকে কমেছে। কর ছাড় সরকার দিয়েছেন, তার ফলে কি হয়েছে? রাজস্ব এমন বাড়েনি এবং কর ফাঁকিও কিন্তু তেমন কমেনি। সরকারের ধারণা ছিল যে করগুলি, কারণ ভারতবর্ষে অনেক সময় বলা হতো যে ভারতে নাকি করের হারটা অনেক বেশি এবং সরকার কর ছাড় দিলেন, কিন্তু কর ফাঁকি সরকার ধারণা করেছিলেন যদি আমরা কর ছাড় দিই তাহলে অনেকেই কর ফাঁকি দিবেন না। কিন্তু করের হার কমার পরেও কিন্তু কর ফাঁকিটা কমেনি, যার ফলে সরকারের রাজস্ব কমেছে। তারপর বিদেশ থেকে যে দ্রব্যগুলি আসতো সেগুলির উপর সরকার একটা আমদানি শুল্ক বসাতেন, সেটা অনেক কমে গিয়েছিল। এতে ওই দিক থেকেও সরকারের কিন্তু আয় কমে গিয়েছিল। বিদেশি বিনিয়োগে সরকার রাজস্ব ছাড় দিয়েছিলেন। এর ফলে রাজস্ব ক্ষেত্রে যে সরকারের আয়ের পরিমাণটা অনেক কমে গিয়েছিল। এতে কি হয়? রাজস্ব ক্ষেত্রে যখন সরকারি আয় কমে তখন সরকার দেশের উন্নয়নমূলক বা জনকল্যাণে যে সরকার ব্যয় করেন সেই ব্যয়ের অর্থটাও কিন্তু সরকারের কাছে কমে যায়। কাজেই সেইগুলির উপরে একটা তার প্রতিকূল একটা প্রভাব পড়ল। প্লাস সামাজিক ব্যয়ের উপর সরকার একটা একটা সীমারেখা টানলেন। এই ছিল মোটামুটি 1991-এ সরকার যে নতুন পলিসিটা নিলেন তার প্রভাব কি ছিল। তোমাদের লাস্ট যে পার্টটা, এই পার্টটা আমি সংক্ষেপে তোমাদের বললাম। এখন তোমাদের অনুশীলনীতে অনেক প্রশ্ন আছে। যেমন দেখো, এখানে আছে যে ভারতে কেন আর্থিক সংস্কার কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। এটা তোমাদের এই চ্যাপ্টারের প্রথমেই আমি আলোচনা করেছি, প্লাস একটু আগেও তোমাদের বলেছি কি পরিস্থিতিতে সরকারকে এই নতুন সংস্কার নীতি গ্রহণ করতে হয়েছিল। তারপর যেমন আছে দেখো, WTO এর সদস্য হওয়া প্রয়োজন কেন। অ্যাকচুয়ালি দেখো, এটা তো তোমরা বোঝো যে এখন বিশ্বায়নের যুগ। একটি দেশ আমি একাই বাঁচব
আমি কারো কাছে যাব না, এরকম তো হতে পারবে না। আমরা সমগ্র বিশ্ববাসী একে অন্যের উপর কোনো না কোনোভাবে নির্ভরশীল আছি। কাজেই ভারতবর্ষকেও এই WTO মানে চুক্তিতে সই করতে হয়েছিল বা সদস্য হতে হয়েছিল। প্রশ্ন হচ্ছে যে WTO এর সদস্য হওয়া প্রয়োজন কেন? সবচেয়ে বড় কথা হলো এটা একটা বাণিজ্যিক চুক্তির মাধ্যমে সাবলীলভাবে সেটা বিশ্ব বাণিজ্যের যে ব্যবস্থা সেটাকে সঞ্চালন করে। WTO, তোমরা এর আগে আমি আলোচনা করেছিলাম যে গ্যাট চুক্তির এই একটা পার্ট ছিল WTO। গ্যাট চুক্তির যে উদ্দেশ্য সেটাকে সঠিকভাবে সফল করার জন্য পরবর্তীকালে এই WTOর জন্ম হয়েছে, যেটা আন্তর্জাতিক যে বাণিজ্য সেটা চালানোর জন্য কতগুলি নিয়ম নীতি সেগুলি নির্ধারণ করেছিল এবং WTO এর সদস্য যারা হবে তারা সেই নিয়ম নীতিগুলিকে মেনে চলতে হবে, বাধ্যতামূলক ছিল। কাজেই যে বাণিজ্য যেটা প্রথম যেটা যুক্তি হলো যে বাণিজ্য চুক্তির মাধ্যমে সাবলীলভাবে বিশ্ব বাণিজ্য ব্যবস্থাকে সঞ্চালন করে কে? WTO। সবাইকে তার আইন মেনে বাণিজ্য করতে হবে এবং এটা একটা ব্যবসা করার ক্ষেত্রে একটা নিশ্চিত ব্যবস্থা ছিল। আরেকটা, বাণিজ্য নিয়ে বিভিন্ন দেশের মধ্যে যে সমস্যা হয় সেই সমস্যাগুলির সমাধানের একটা সুন্দর পথ বা নির্দেশিকা ছিল এই WTOর মধ্যে। আরেকটা বিষয় হলো যে কোনো যুদ্ধ বা বৈরিতা বাণিজ্য ক্ষেত্রে WTO হতে দেয় না। কাজেই সুস্থ আন্তর্জাতিক বাণিজ্য করার জন্য WTO এর সদস্য হওয়া দরকার। আচ্ছা, এরপরে অনেকগুলি আছে। RBI বাণিজ্যিক ব্যাংকগুলিকে কিভাবে নিয়ন্ত্রণ করে, এটা একটা সংক্ষেপে আমি বলছি যে ভারতবর্ষের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেটা হলো ব্যাংকিং ব্যবস্থার কর্তা, মানে শীর্ষে বসে আছে RBI। মনে করো, খুব সংক্ষেপে যদি বলি যে একটা পরিবারের মধ্যে বাবা বা যিনি গুরুজন, ওনাকে আমরা যারা সদস্য আছে সবাই মানি। ঠিক সেরকম ব্যাংকিং ব্যবস্থার শীর্ষে যে আছে ভারতবর্ষে, যে কন্ট্রোল করে, সে হলো RBI, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর বাকি অনেক বাণিজ্যিক ব্যাংক আছে, SBI, UBI, এগুলি সব বাণিজ্যিক ব্যাংক, ওরা RBI এর কন্ট্রোলে আছে। তা RBI নানাভাবে তাদের নিয়ন্ত্রণ করে, কারণ অর্থনৈতিক ব্যবস্থার মানে নিয়ন্ত্রক হিসাবে কাজ করছে RBI। তার নানা পদ্ধতি আছে। অ্যাকচুয়ালি যেমন ব্যাংকগুলি যে ঋণ দেয়, এই ঋণগুলিকে কন্ট্রোল করে কে? RBI কন্ট্রোল করে। দেশের RBI মানে সিদ্ধান্ত নেয় যে মনে করে দেশে এই মুহূর্তে ঋণের টাকা দেশে বেশি দেওয়া দরকার কিনা, মানে বাণিজ্যিক ব্যাংকগুলি বেশি ঋণ দেবে কিনা, সেটা সিদ্ধান্ত গ্রহণ করে RBI। এই সিদ্ধান্ত মোতাবেক RBI অনেকগুলি পদ্ধতি গ্রহণ করে। তোমরা পড়বে হয়তো, যেমন ব্যাংক রেট, খোলাবাজারি কারবার, ওপেন মার্কেট অপারেশন, এইগুলি বিভিন্ন বিষয় আছে যেগুলির মাধ্যমে RBI নিয়ন্ত্রণ করে বাণিজ্যিক ব্যাংকগুলিকে অর্থনীতির স্বার্থে, অর্থনীতিকে নিয়ন্ত্রিত রাখার জন্য। তারপরে দেখো টাকার অবমূল্যায়ন কি।
টাকার অবমূল্যায়ন হচ্ছে যখন বিদেশি কোনো টাকার নিরিখে তোমার দেশের নিজ দেশের টাকার মূল্যটাকে কমিয়ে দেওয়া হয়, তখন তাকে বলে টাকার অবমূল্যায়ন, ডিভ্যালুয়েশন অফ মানি। এখন মনে করো আমেরিকার $1 ইজ ইকুয়াল টু ভারতের 60 টাকা, 60 রুপিস। এটা যদি আমেরিকার $1 ইকুয়াল টু ভারতের 70 টাকা হয়ে যায়, তখন তাকে আমরা বলবো ভারতীয় অর্থের অবমূল্যায়ন। তারপরে অনেক কিছু আছে, দেখো তোমাদের এখানে আমি খুব সংক্ষেপে কথাগুলি বলছি, এত বিস্তৃত আলোচনা করতে গেলে তোমাদের মানে, আর অ্যাকচুয়ালি মূল বিষয়টা আমি বলছি, এখন খুব বেশি কথা লিখতে হয় না, মূল বিষয়টাই তুমি লিখবে। যেমন এখানে আছে, যেমন দেখো কৌশলগত আংশিক বিক্রি। কৌশলগত বিক্রির ক্ষেত্রে অ্যাকচুয়ালি দেখা যায় যে সরকার তার যে কোম্পানিগুলি শেয়ারে 51%-এর বেশি, তার কোনো সহযোগী বেসরকারি কোম্পানির কাছে সরকার বিক্রি করে দিতে পারে। তবে সেক্ষেত্রে অবশ্যই ওটা পরিচালনার দায়িত্ব কিন্তু মানে বেসরকারি যারা সহযোগী তাদের হাতেই থাকবে। আবার আংশিক বিক্রির ক্ষেত্রে এমন হতে পারে, মনে করো কোনো কোম্পানি বা কোনো মানে বা সরকারি কোনো কোম্পানি, তার একটা বৃহৎ ব্যবসা আছে, সেই মূল ব্যবসার মানে কোম্পানির যে মূল ব্যবসা তার কোনো একটা ছোট অংশ বেসরকারি হাতে সম্পূর্ণভাবে বিক্রি করে দেওয়া, সেটা হচ্ছে আংশিক বিক্রি। দ্বিপাক্ষিক বহুপাক্ষিক বাণিজ্য কি, যখন দুটি দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক হচ্ছে সেটা দ্বিপাক্ষিক, আবার একটি দেশ যখন অনেক দেশের সাথে মানে বাণিজ্যিক সম্পর্ক করছে সেটা হলো বহুপাক্ষিক, মানে আমদানি রপ্তানি সম্পর্ক হচ্ছে। আচ্ছা, তারপরে দেখো যেমন আছে শুল্কবিহীন প্রতিবন্ধকতা। তোমরা জানো যে বৈদেশিক বাণিজ্যকে কন্ট্রোল করার জন্য সরকার শুল্ক আরোপ করে, মানে ট্যাক্স, আমদানি রপ্তানি শুল্ক এগুলি করেন। আজকে যদি সরকার মনে করেন যে আমি যে দ্রব্যটা আমদানি করছি আমার দেশে, এই দ্রব্যগুলি কিন্তু আমি আমার দেশের মধ্যে তৈরি করতে পারি, এখন আমাকে আমদানিটা কমাতে হবে। সরকার মানে ইম্পোর্ট ডিউটি মানে আমদানি শুল্ক সরকার বাড়িয়ে দিলেন। এতে কি হবে, ওই দ্রব্যটা যখন তোমার দেশে আসবে তখন তার মূল্য অনেক বেশি হবে, এবং দেশের জনগণ দেখবে যে এত টাকা দিয়ে আমি বিদেশি দ্রব্য কেনার চাইতে আমার দেশে আমি কম টাকা দিয়ে সেটা পাচ্ছি। কাজেই আমদানির ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হবে শুল্কের মাধ্যমে। আচ্ছা, সেটা হলো মানে শুল্কের প্রতিবন্ধকতা। আবার শুল্কবিহীন বাধাও হতে পারে, যেমন কি কোটা, যেটা আগেও আমি আলোচনা করেছি। সরকার ভাবলে আমি 100টা দ্রব্য আনছি, এখন আমি 100টা আনবো না, আমি 70টা আনবো, 30টা আমি দেশে। সরকার কী করলে, এটা কোটা ফিক্স করলেন। এটা শুল্ক নয়, কিন্তু এটা এক ধরনের প্রতিবন্ধকতা। এটা কীরকম, শুল্কবিহীন প্রতিবন্ধকতা। এরকম আরও আছে, সরকার লাইসেন্স করতে পারেন, স্যাংশন জারি করতে পারেন। স্যাংশনের ক্ষেত্রে অনেক সময় রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থ সরকারে জড়িত থাকে। যাক, এইগুলি হলো মানে একটা হলো শুল্ক নিয়ে প্রতিবন্ধকতা, একটা হলো শুল্কবিহীন প্রতিবন্ধকতা। নেক্সট হলো শুল্ক কেন আরোপ করা হয়। এটা তো তোমরা বুঝতেই পারছো, একটু আগেও আমি বলেছি, এটা এত আলোচনার কিছু নয়। পরিমাণগত বিধিনিষেধ মানে এই কোটা স্থির করা। এখন দেখো যে ব্যাপার হচ্ছে যে এখানে একটা প্রশ্ন আছে, দেখো
তুমি কি মনে করো ভারতের জন্য আউটসোর্সিং ভালো? উন্নত দেশগুলি কেন এর বিরোধী? তোমাদের এর আগের যে আমি লেকচার দিয়েছিলাম সেটাতে আউটসোর্সিং কি তা আমি তোমাদের বলেছি। এখন প্রশ্ন হচ্ছে যে ভারতের জন্য আউটসোর্সিং কি ভালো আর উন্নত দেশ কেন এর বিরোধী? দেখো, উন্নত দেশ আউটসোর্সিং এর বিরোধী হতেই পারে। কেন হবে? কারণ মুখ্যত দুটি। উন্নত দেশ থেকে যখন আউটসোর্সিং হবে, মানে উন্নত দেশ যখন মনে করো আমার দেশ থেকে আউটসোর্সিংয়ের সুবিধা নিল, তখন তার দেশ থেকে মূলধন কিন্তু আমার দেশে চলে আসবে। কাজেই উন্নত দেশ থেকে মূলধন বাইরে চলে যাবে, কাজেই তারা এটা চাইছে না। আরেকটা হলো যে যখন উন্নত দেশগুলি আমার দেশ থেকে লোকগুলিকে নিয়ে যাবে তার দেশে কাজের জন্য, তখন তার দেশের যে বেকাররা তারা কিন্তু ওই জায়গাতে কাজ পাবে না। মানে তার কি হবে? তার এমপ্লয়মেন্টটা কমবে, মানে নিজের লোকদের এমপ্লয়মেন্ট দেওয়ার যে সুযোগটা সেটা কমে যাবে। কাজে সে বিরোধিতা করছে। এখন ভারতবর্ষের মতো দেশে আউটসোর্সিং কেন দরকার? দেখো, আজকে বিশ্বায়নের ক্ষেত্রে আউটসোর্সিং খুব দরকার। আউটসোর্সিংয়ের প্রয়োজন আছে। এমপ্লয়মেন্ট অপরচুনিটি বাড়বে, শিক্ষিত যে বেকাররা আছে তাদের দক্ষতাকে কাজে লাগানো যাবে, বিদেশি বিনিয়োগ বাড়বে, ইন্ডাস্ট্রি এগ্রিকালচার ডেভেলপমেন্ট হবে, জীবনযাত্রার মানও বাড়বে। কাজে আউটসোর্সিং প্রয়োজন। আচ্ছা, আরেকটা দেখো, ভারতের কিছু সুবিধা আছে যেগুলির জন্য ভারত আউটসোর্সিং এর গন্তব্যস্থল হিসাবে সবার কাছে পছন্দের। সুবিধাটি কেন? ভারতবর্ষকে বিভিন্ন দেশ, এমনকি আমেরিকার মতো উন্নত দেশগুলিও কিন্তু ভারতবর্ষকে আউটসোর্সিং এর জন্য একটা ভালো জায়গা হিসেবে তারা বেছে নেয়। বিভিন্ন কোম্পানিগুলি ভারত থেকে লোক নেয়। কেন? এর কারণ হচ্ছে ভারতে কম খরচে দক্ষ শ্রমিক পাওয়া যায়, এবং মানে তুলনামূলকভাবে যদি আমরা ইউএসএ বা ইউরোপের বিভিন্ন কান্ট্রির সাথে তুলনা করি, তখন দেখা যায় যে ভারতবর্ষে অনেক কম খরচে দক্ষ শ্রমিক পাওয়া যায়। কাজেই মনে করো আজকে আমেরিকার মতো দেশে যেখানে ক্যাপিটালিজম চলছে, যেখানে বেসরকারি উদ্যোগের সংখ্যাই মানে সবচেয়ে বেশি বা বেসরকারি উদ্যোগই চালাচ্ছে, কাজে তারাও দেখবে কি যদি আমি কম খরচে দক্ষ শ্রমিক পাই ভারত থেকে, তাহলে কেন নেব না ভারত থেকে? এটা একটা সুবিধা। ভারতবর্ষের যে লেবার ফোর্স বা যারা মনে করো দক্ষ যারা যুবারা আছে পড়াশোনা করে, তারা অনেক ধরনের কোয়ালিটি সলিউশন দিতে পারে এবং অ্যাট লো কস্ট, কম ব্যয় কোয়ালিটি সলিউশন হয়। সফটওয়্যারের ক্ষেত্রে ভারতের অনেক বেশি কিন্তু দাম আছে। ইউএসএতে মানে আমেরিকার মতো দেশে 82% কোম্পানি চায় ভারত থেকে তোমার সফটওয়্যারের জন্য বিভিন্ন শ্রমিক বলো, অনেক কিছু টেকনোলজি বলো, তারা মানে আউটসোর্সিং করতে চায়। আরেকটা ব্যাপার হলো ভারতের ক্ষেত্রে মানে ভারতীয়দের ক্ষেত্রে ভাষাগত অনেক সমস্যাটা বিদেশে হয় না। তোমরা জানো যে ইংরেজি একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। চায়নাতে তুমি দেখবে, চায়নাতে অনেক লোক কিন্তু ইংরেজি জানে না, কিন্তু চায়না বুঝতে পারছে যে এটাকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে ওটাকে গ্রহণ করতে হবে এবং এটা আছে, দরকার আছে, এবং এখন তারা অনেকেই ইংরাজি শিক্ষার ব্যবস্থা করছে।
তো ভারতবর্ষে কিন্তু এটা সমস্যা হচ্ছে না। কাজেই যখন বিদেশি কোম্পানিগুলি নিচ্ছে ভারতীয় যুবাদেরকে বা শ্রমিকদেরকে, তারা ওইখানে গিয়ে ভাষাগত তেমন সমস্যা কিন্তু হচ্ছে না, কারণ তারা ইংরেজি অনেকেই জানে। আরেকটা হলো, ভারতীয়রা কী করে নতুন ধারণা বা যে কোনো কিছুকে খুব সহজে গ্রহণ করে। প্লাস ভারতবর্ষে ডেডিকেটেড এমপ্লয়ি পাওয়া যায়, যারা যে কোম্পানিতে যায় তারা সত্যিকার অর্থে মনোযোগ দিয়ে সেই কোম্পানির লাভের জন্য কাজ করে, যার ফলে ভারতবর্ষকে বিদেশিরা আউটসোর্সিংয়ের একটা ভালো স্থান হিসাবে গ্রহণ করে ফেলেছে। আচ্ছা, তারপর দেখো ভারতে কিছু সংস্থাগুলো সরকার করতে। আচ্ছা, দেখো কিছু আছে, যেমন তুমি কি একমত যে ভারত সরকারের অধিকৃত সংস্থাগুলো অন্তর্জন সরকার কর্তৃক গৃহীত নবরত্ন নীতি সহায়ক ভূমিকা পালন করবে কিভাবে? অ্যাকচুয়ালি নবরত্ন যে নীতিটা সরকার নিয়েছিলেন, যে সরকারি সংস্থাগুলির ক্ষেত্রে কিছু কিছু বেসরকারি মানে যারা পার্টনার আছে তাদেরকে নানা ধরনের সুবিধা দেওয়া, স্বায়ত্ত শাসনের কিছু অধিকার দেওয়া, মূল উদ্দেশ্য হচ্ছে যে যাতে ওই কোম্পানিগুলি ডেভেলপমেন্ট হয়। কারণ অ্যাকচুয়ালি কী হয়, বেসরকারি সংস্থার হাতে যখন তুমি কোনো অংশ তুমি ছেড়ে দেবে, তাদের উপরে স্বায়ত্ত শাসন দেবে, বেসরকারি সংস্থাগুলির যে পরিচালন ব্যবস্থা সেটা অনেক ভালো হয়। হ্যাঁ, আর সেখানে কর্মচারীরও অনেক মনোযোগ দিয়ে কাজ করে। কারণ কেন দেখো, সরকারি সংস্থাগুলির ক্ষেত্রে অনেক সময় কী হয় যে যারা কর্মচারী তারা মনে করে যে আমি একটা সরকারি সংস্থায় আছি, আমার একবার চাকরি হয়ে গেছে, ও চাকরি আর যাবে না, আমি কাজ কতটুকু করলাম না করলাম সেটা আমি একটা ম্যানেজ করে নেব। কিন্তু বেসরকারি ক্ষেত্রে সেটা হয় না। তুমি সঠিকভাবে কাজ ভালো করো, তুমি তার সুফল পাবে, কোম্পানি থেকে তোমাকে ইনসেন্টিভ দেওয়া হবে। হ্যাঁ, সরকারি ক্ষেত্রে ঠিক সেরকম ইনসেন্টিভ হয় না। হ্যাঁ, যে ভালো কাজ করে, যে একটা সংস্থা যে ভালো কাজ করে খারাপ কাজ করে, মোটামুটি যদি তার স্কেল সমান হয়, একই লেভেলে কাজ করে, সে একই পেয়ে যাচ্ছে। কেউ ফাঁকি দিচ্ছে, কেউ ভালো কাজ করছে। কিন্তু বেসরকারি ক্ষেত্রে তা হচ্ছে না। তুমি যত ভালো করবে তত তোমার ডেভেলপমেন্ট হবে, ইনসেন্টিভ পাবে, সব কিছু। কাজ ভালো করবে না, তোমাকে ছাঁটাই করে দেওয়া হবে। কাজেই কিছু কিছু ক্ষেত্রে সরকার এটা করেছেন, মানে যাতে সংস্থাগুলির ডেভেলপমেন্ট হয় তার জন্য। আচ্ছা, তারপর আচ্ছা, আর যে দেখো প্রশ্নগুলি যেগুলি আছে সেগুলি তোমরা মোটামুটি আমার মনে হয় তোমরা আমার আলোচনা থেকেই তোমরা মানে ওইগুলো উত্তর লিখতে পারবে। যেমন সংস্কার নীতির জন্য কৃষিক্ষেত্রকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে দেখা গেল কেন, এগুলি তো তোমরা বুঝতেই পারছো। এর আগে আমি আলোচনা করেছি যে কৃষির যে পরিকাঠামো তো ডেভেলপমেন্ট তেমন হয়নি। সরকার সারের উপরে ভর্তুকি তুলে দিয়েছেন, ক্ষুদ্র প্রান্তিক কৃষকের সমস্যা হয়েছে। এই সমস্যাগুলি তোমরা তুলে ধরবে। আচ্ছা, তারপর যে মোটামুটি আমার মনে হয় আর বাকি যে প্রশ্নগুলি আছে, কিছু কিছু বিতর্কিত প্রশ্নও আছে। দেখো, সরকার অধিকৃত সংস্থাগুলির মধ্যে যারা মুনাফা করছে তাদের বেসরকারীকরণ করা প্রয়োজন, তুমি কি এই মত সমর্থন করো এবং কেন? আসলে এটা একটু বেশ বিতর্কিত প্রশ্ন। দেখো যে আমরা যখন 91-এ যখন সরকার নতুন মানে নীতি গ্রহণ করলেন, তখন থেকেই তোমরা দেখছো যে আস্তে আস্তে সরকার বিভিন্ন ক্ষেত্রে মানে সরকারি সংস্থাগুলি পিএসইউ পিএসসিগুলিতে বিলগ্নীকরণ শুরু করেছেন। আসলে দেখো, এই প্রশ্নের উত্তরটা তোমরা নিজেরা চিন্তা করবে, কারণ এটা এক একজন এক এক যুক্তি দেবে। আসলে সিবিএসসির কোর্সগুলি এরকমই হয়, তুমি
বোঝো, বোঝার পরে তুমি তোমার একটা যুক্তি প্রদান করো। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে সরকারি সংস্থাগুলির ক্ষেত্রে যেটা আমি বললাম, যে আগেও বলেছি যে সরকারি সংস্থার ক্ষেত্রে কি হয়, যারা কর্মচারী থাকে তারা জানে যে আমাদের একবার চাকরি পেয়েছে, আমাদের চাকরি সহজে যাবে না। হ্যাঁ, সরকার একবার চাকরি দিয়েছেন, কাজে এই চাকরি সহজে চলে যাওয়ার নয়। আমি কাজ কি করব না করব এগুলি আমার উপর নির্ভর করছে অনেক কিছু। হ্যাঁ, কাজেই এই ক্ষেত্রে কিছু একটা ঢিলিমি তো আছেই। অনেক ক্ষেত্রে যে সরকারি সংস্থা অনেক বেশি লাভ করার কথা, কিন্তু বিভিন্ন কারণে এই সংস্থাগুলি মানে যারা সংস্থার সাথে জড়িত আছেন তাদের কিছু গাফিলতি বা দুর্বলতার কারণে ওগুলি তেমন লাভ করতে পারছে না। সরকার অনেক সময় বিলগ্নীকরণের পথেও সরকারকে যেতে হচ্ছে। তবে একটা সংস্থা মুনাফা করতে পারে, কিন্তু মুনাফা যতটুকু করছে সে কি চাইলে আরও তার থেকে বেশি করতে পারত, এটা একটা বিষয় আছে। যাই হোক, এটা তোমরা চিন্তা করবে। তবে সরকারকেও দেখতে হবে যে যে সংস্থাগুলি মুনাফা করছে কিভাবে তাদেরকে রক্ষা করে, কারণ সরকারি সংস্থার তো একটা উদ্দেশ্য থাকে জনকল্যাণ করা। সরকার কিন্তু সবসময় প্রফিটের উপর চিন্তা করেন না। এই যে বিলগ্নীকরণ করলেও এমনভাবেই করা উচিত যাতে এটা অর্থনৈতিক ক্ষেত্রে বা সমাজের ক্ষেত্রে তেমন কোনো খারাপ প্রতিক্রিয়া পড়ে না, এরকম একটা দেখতে হবে। যাই হোক, এই ব্যাপারে অনেক বিতর্ক আছে, এটা তোমরা ভেবেই উত্তরটা করবে। কাজেই আর এই ব্যাপারে আমি তোমাদের তেমন বেশি বলছি না, কারণ এটা আমার একটা মত হতে পারে, আরেকজনের অন্য একটা মত হতে পারে। তোমরা পড়বে, নেট ঘাটবে, ঘেটে তোমরা যা উত্তর দেওয়ার তাই দেবে। মোটামুটি আজকে তোমাদের এই চ্যাপ্টারটা আমি আলোচনা করে দিয়েছি। যদি কোনো আর সমস্যা থাকে তোমরা হোয়াটসঅ্যাপে আমার কোন প্রশ্নগুলি তোমরা আরও বুঝতে চাও তোমরা আমাকে লিখে পাঠাবে, আমি চেষ্টা করব সেগুলির উত্তর দেওয়ার জন্য। নেক্সট দিন থেকে আমি মানে তোমাদের মানে যে বইটা আমি শুরু করেছিলাম, মানে এই বইটা তোমাদের দেখাচ্ছি, ভারতের অর্থনীতি বিকাশের রূপরেখা। এটার 3rd চ্যাপ্টার পর্যন্ত আজকে কমপ্লিট করলাম। নেক্সট দিন থেকে আমি তোমাদের যে বইটা পড়াবো, তোমাদের অন্য একটা পার্ট, প্রারম্ভিক সামষ্টিক অর্থনীতি। ঠিক আছে, সেটা আমি তোমাদের শুরু করব। ওটারও আমি 3rd চ্যাপ্টার কমপ্লিট করব মনে করো, তারপর আবার আগে মানে এই বইটা আবার তোমাদের শুরু করব। হ্যাঁ, আচ্ছা, তোমরা ভালো থেকো, আর কোনো সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে। তোমরা ভালো থেকো।